দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়, দেখছেন কাজের সন্ধানে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা যে বিষয়টার জন্য অপেক্ষায় থাকেন সেটা হচ্ছে কোথায় চাকরি হচ্ছে সেই খবরটা আপনাদের সামনে উপস্থাপন করা। আপনারা প্রয়োজনীয় বিষয়টাকে নোট করে থাকেন এবং সেই অনুযায়ী আপনারা কিন্তু যথারীতি অ্যাপ্লাইও করছেন, ইন্টারভিউর খবর পাচ্ছেন এবং সেই অনুযায়ী ইন্টারভিউ দিচ্ছেন। হ্যাঁ, অনেকে অনেক কথাই বলে, অনেকে বলে থাকে এখন চাকরির খবর কোথায় রয়েছে। না, একটু যদি আমরা খোঁজ করি অনেক অনেক বলতে পারি অনেক জায়গাতেই কিন্তু চাকরির খবর রয়েছে। যদি শুধুমাত্র আমাদের রাজ্যের কথা ভাবি, হ্যাঁ, আমাদের রাজ্যেও কিন্তু এই মুহূর্তে টিপিএসসির মাধ্যমে ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসের চাকরি হচ্ছে। যদি ভাবি ত্রিপুরার আরও চাকরি রয়েছে, আমাদের যে ঊনকোটি জেলা সেখানটায় যে কৈলাসহর জাজ কোর্ট রয়েছে সেখানটায় এলডিসি নিয়োগ করা হবে, সেখানটায় দরখাস্ত জমার পর্ব চলছে। এ হচ্ছে গিয়ে যদি আমাদের রাজ্যের কথা ভাবি। আর যদি এরকম হয় ডিফেন্সের চাকরির কথা ভাবি, ভালো কিছু চাকরির কথা রয়েছে, যেমন ধরুন বিএসএফে চাকরি রয়েছে, সিআইএসএফে চাকরি রয়েছে। হ্যাঁ, সিআইএসএফে চাকরি করতে চাইলে এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। আর বিএসএফে চাকরি করতে চাইলে এই মুহূর্তে যে খবরটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে মাধ্যমিক পাশ যারা রয়েছেন আপনাদের জন্যে। এরকম বেশ কিছু চাকরির খবরই কিন্তু রয়েছে আমার হাতে। আপনারা প্রতীক্ষায় থাকেন এই কাজের সন্ধানে দেখার জন্যে। হ্যাঁ, যেভাবে বলেছি শিরোনামা আকারে, ঠিক সেইভাবেই কিন্তু আপনাদের সামনে বলে যাব যে কোথায় চাকরির খবর রয়েছে। প্রথমে জেনে রাখুন যে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে নিয়োগটা হয়ে থাকে সেটা ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসের চাকরি। হ্যাঁ, টিপিএসসির মাধ্যমে চাকরি। যে পোস্ট তার নাম হচ্ছে এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সেটা গ্রেড 6-এর চাকরি। আর আগেই বলেছি সংক্ষেপে এটাকে টিএসএস বলা হয়ে থাকে, আর পুরো নামটা হচ্ছে ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস। চাকরিটা গ্রুপ সি, নন গেজেটেড এবং পার্মানেন্ট। এগুলি হচ্ছে চাকরির যে বিশেষত্ব, যে কোন গ্রুপে হবে, পার্মানেন্ট না টেম্পোরারি, বা এটা কীরকম চাকরি সব জানিয়ে দিলাম। এবার শূন্যপদের সংখ্যাটা জেনে রাখুন, সেটা হচ্ছে একদম 100, একদম সেঞ্চুরি বলতে পারেন 100, যার মধ্যে 17টি রয়েছে এসসির জন্যে, রয়েছে 31টি এসটির জন্যে, হ্যাঁ, তপশিলি উপজাতিভুক্ত প্রার্থীদের জন্যে। আর এই 31টির মধ্যে একটি রয়েছে এক্স সার্ভিসম্যানদের জন্যে। এছাড়া 52টি পোস্ট রয়েছে, সেগুলি অসংরক্ষিত বলতে পারেন। হ্যাঁ, অসংরক্ষিত কথাটার মানে হচ্ছে এখানটায় এসসি, এসটি, ওবিসি, জেনারেল সবাই আবেদন করতে পারবে। এই 52টি শূন্যপদের মধ্যে কিন্তু আবার একটি রয়েছে এক্স সার্ভিসম্যানদের জন্যে। আর সর্বোপরি অর্থাৎ মোট যে 100টি পোস্ট রয়েছে তার থেকে 4টি পোস্ট রয়েছে শারীরিকভাবে বিশেষ সক্ষম যে প্রার্থীরা রয়েছেন ওনাদের জন্যে। হ্যাঁ, এবার যোগ্যতার কথা আগেও বলেছি, আবারও বলছি যে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি আপনাকে কম্পিউটারে টাইপিং করার যে দক্ষতা, সেই দক্ষতাটা আপনার থাকতে হবে। অন্ততপক্ষে আপনি প্রতি মিনিটে 40টি ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা আপনার থাকা চাই। পাশাপাশি যেটা আবশ্যক সেটা হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ। কম্পিউটারের উপরে বেসিক নলেজ আপনার থাকতে হবে। এবার আপনার নলেজ আছে কি নেই তার প্রমাণ কিভাবে মিলবে? সার্টিফিকেট। অনেকে বলতে পারেন আমার তো এই মুহূর্তে কোনো সার্টিফিকেট নেই বা আমি শিখছি, তো আমি কি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, পারবেন। কেননা কারণ এখন যে আবেদন করবেন, টিপিএসসি থেকে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তার মধ্যে পরিষ্কার একদম স্পষ্টভাবে লিখে দিয়েছে যে এক্ষেত্রে কিন্তু কোনো রকম সার্টিফিকেট, শংসাপত্র বা যে কোনো রকমেরই প্রাসঙ্গিক কোনো প্রমাণপত্র সঙ্গে কিন্তু জুড়ে দিতে হবে না। অতএব শুধুমাত্র যে টিপিএসসির ফর্ম সেটাকে ফিল আপ করে টিপিএসসি অফিসে জমা দিলেই আপনার
পর্ব শেষ, জমার পর্ব শেষ, সেটি আপাতত। কেননা কেউ হয়তো এটাকে অনলাইনে অ্যাপ্লাই করবেন, কেউ হয়তো বাই পোস্টে পাঠাবেন। অতএব এই ক্ষেত্রে কোনো ডকুমেন্টস আপলোডেরও কোনো প্রয়োজন নেই, আর সঙ্গে কোনো জুড়ে দেওয়ারও প্রয়োজন নেই। শুধুমাত্র দরখাস্তটাই জমা করবেন। কিভাবে দরখাস্ত পাবেন, কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন, সব বলে দেব। আমরা রয়েছি আপনাদের জন্যেই। আপনারা যে বিষয়টাতে অসুবিধা হয় আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর এই কাজের সন্ধানে অনুষ্ঠানে আপনাদের যে মুখ্যত যে বিষয়টা নিয়ে বলে থাকি সেটা হচ্ছে চাকরির যে সন্ধানটা, কাজের যে সন্ধানটা কোথায় রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ দরখাস্ত ফিল আপের যে কৌশলটা সেটা। পাশাপাশি আরও যেগুলো বলে থাকি যে এর জন্যে আপনাকে যে প্রস্তুতি নিতে হবে, কোন সিলেবাসের ভিত্তিতে আপনারা প্রস্তুতি নেবেন, সেটাও কিন্তু আমরা সময়ে সময়ে বলে থাকি। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, এই যে 100টি শূন্যপদের কথা, যোগ্যতার কথা বলেছি এবং শূন্যপদের যে বিভাজন সেটাও কিন্তু জানিয়ে দিয়েছি। এবার যেটা প্রয়োজন সেটা হচ্ছে বয়সের সীমারেখাটা। একদম ঠিক, এটাও কিন্তু একটা জরুরি বিষয়। অবশ্যই আপনাকে 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে যদি আপনি জেনারেল হন বা ওবিসি হন। আর যদি আপনি এসসি বা এসটি হয়ে থাকেন বা শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থী হয়ে থাকেন, অথবা আপনি সরকারি কর্মরত প্রার্থী রয়েছেন, তবে কিন্তু আপনার জন্যে সরকারি নিয়ম অনুযায়ী আপনি কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার বয়সের ঊর্ধ্বসীমাটা ধরা হবে 45 বছর পর্যন্ত। আর যখনই বয়সটা হিসেব করবেন তখন কিন্তু একটা নির্দিষ্ট দিনকে ধরে কিন্তু আপনাকে হিসেবটা করতে হয়। সেটা হবে এই মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত। হ্যাঁ, অবশ্যই 2 মার্চ 2019 অর্থাৎ 2019 সালের মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত কিন্তু আপনার হিসেব নিকেশটা হবে। আপনি দেখে নেবেন আপনার বয়স একদিন যদি কমও হয় অথবা একদিন যদি বেশিও হয়, তবে কিন্তু আপনি এক্ষেত্রে অনুপযুক্ত হয়ে যাবেন বয়সের মাপকাঠিতে। অতএব অবশ্যই বয়সটাও কিন্তু এক্ষেত্রে একটা খুব ভাইটাল ফ্যাক্টর, দেখে নেবেন। হ্যাঁ, আর আগেই তো বলেছি যারা বিশেষ এসসি রয়েছেন, এসটি রয়েছেন বা শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীরা রয়েছেন বা সরকারি কর্মরত প্রার্থীরা রয়েছেন, আপনারা কিন্তু 4 বছরের 5 বছরের সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবেন। একটা কথা এক্সট্রা বলছি, সেটা হচ্ছে ধরুন একজন প্রার্থী উনি একাধারে এসসি রয়েছেন, আবার উনি সরকারিভাবে কর্মরত রয়েছেন, তো উনি কি একদিকে 5 বছর আবার অপর দিকে আরও 5 বছর, মানে কি 10 বছরের ছাড় পাবেন? না, এক্ষেত্রে কিন্তু 10 বছরের ছাড় দেওয়া হবে না। সেক্ষেত্রে একটাই লাগু হবে, এক্ষেত্রে 5 বছরেরই ছাড় পাবেন। আমি এই কথাটা বাড়িয়ে বলেছি এই কারণে, বিগত সময়গুলোতে বেশ কিছু ফোন এসছে আমাদের কাছে ঠিক এই বিষয়টাই ক্লারিফাই করার জন্যে। তাই জানিয়ে রাখলাম, এক্ষেত্রে কিন্তু আপনারা একটা বিষয়ে ছাড় পাবেন, হয় আপনি এসসি হিসাবে ছাড়টা নেবেন, নয়তোবা আপনি সরকারি কর্মরত হিসাবে আপনি সেই ছাড়টা নেবেন। তো যাই হোক, এবার আসি দরখাস্ত জমা দেওয়ার পর্বটা। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেক প্রার্থীরাই কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, বুঝতে পারছেন না যে কিভাবে এটা অ্যাপ্লাই করবেন, কিভাবে কি করতে হবে। প্রথমেই বলে রাখি, টিপিএসসির এই যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটার সাপেক্ষে আপনি যদি দরখাস্ত জমা করতে চান বা অ্যাপ্লাই করতে চান, আপনার জন্য 3টি পদ্ধতি রয়েছে। আপনি 3টি পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি বাছাই করে নিতে পারেন। প্রথমে বলি অফলাইন পদ্ধতি, অর্থাৎ সরাসরি পদ্ধতি। সেটা হচ্ছে আপনি সারা রাজ্যের যে বিভিন্ন জায়গায় যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রয়েছে, সেই গ্রামীণ ব্যাংকগুলোর যে কোনো একটি শাখাতে আপনি যাবেন। যাওয়ার পর টিপিএসসির ফর্ম, যে কাউন্টার, নির্দিষ্ট একটা কাউন্টারে আপনি টিপিএসসির ফর্ম সংগ্রহ করতে চেষ্টা করবেন। সেখানটায় আপনি নির্ধারিত একটা ফি কিন্তু আপনাকে জমা দিতে হবে। হ্যাঁ, ফির কথাটাও কিন্তু একটু বলে রাখা ভালো। যারা জেনারেল রয়েছেন বা ওবিসি রয়েছেন, আপনারা নোট করে রাখুন, আপনাদের জন্য এক্ষেত্রে ফি দিতে হবে 100 টাকা। যারা এসসি রয়েছেন বা এসটি রয়েছেন বা যারা ধরুন শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থী রয়েছেন, অথবা আপনি বিপিএল কার্ড হোল্ডার রয়েছেন, তবে কিন্তু আপনার এক্ষেত্রে ফি হবে 50 টাকা।
এই টাকাটা কোথায় দেবেন? সে টাকাটা গ্রামীণ ব্যাংকের যে শাখায় আপনি গেছেন ফর্ম সংগ্রহ করার জন্যে, সেই শাখায় গিয়ে দেবেন। আর যখনই দেবেন, টাকাটা কিন্তু আপনি সরাসরি দিতে পারছেন না। এক্ষেত্রে আপনাকে কিন্তু একটা চালান ফর্ম ফিল আপ করে তবে আপনাকে কাউন্টারে জমা দিতে হবে। আর এই যে চালান ফর্মটা আপনি সংগ্রহ করবেন, বলবেন যে আমাকে একটা চালান ফর্ম দিন। ওই চালান ফর্মটা যখন আপনি নিতে যাচ্ছেন, তখনই কিন্তু আপনাকে চালান ফর্মটা ফিল আপের সময় আপনাকে লিখতে হবে বিজ্ঞপ্তির নাম্বারটা। অবশ্যই বিজ্ঞপ্তির নাম্বারটা হবে 01/2019, আর সঙ্গে লিখতে হয় আইটেম নাম্বার 01। এবার সঙ্গে আপনি আপনার নির্ধারিত ফিটা আপনি কাউন্টারে জমা দেবেন ওই চালান ফর্ম সহ। এবার চালান ফর্ম সহ নির্ধারিত ফিও বলে দিলাম। যারা জেনারেল রয়েছেন 100 টাকা, ওবিসি রয়েছেন 100 টাকা, আর অন্যদের জন্যে এসসি, এসটি অথবা শারীরিকভাবে বিশেষ সক্ষম অথবা বিপিএল কার্ড হোল্ডার যারা রয়েছেন আপনাদের জন্যে 50 টাকা। ফিটা জমা দেবেন গ্রামীণ ব্যাংকের কাউন্টারে। তবে আপনাকে 4 পৃষ্ঠার টিপিএসসির নির্ধারিত ফর্ম আপনাকে দিয়ে দেবে। সঙ্গে আপনি যে চালানটা জমা দিয়েছেন তার একটা কাউন্টার ফয়েল বা একটা রিসিপ্ট আপনাকে সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দেবে। এইটা সঙ্গে করে নিয়ে আসবেন। এই কথাগুলো খুব এভাবে বিস্তারিত বলছি একটাই মাত্র কারণে, একজন কর্মপ্রার্থী বন্ধু কি করেছেন জানেন? গ্রামীণ ব্যাংকে গেছেন, উনি টাকা জমা করেছেন। টাকা জমা করার পর ওখান থেকে যে স্লিপটা দিয়েছেন সেই স্লিপটা নিয়ে সোজা চলে এসেছেন। এসে বলছেন, হ্যাঁ আমি তো টাকা জমা দিয়ে এসেছি, আমার তো ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। না, উনি ওই যে 4 পৃষ্ঠার যে ফর্মটা সেটা উনি সংগ্রহ করে আনেননি। উনি ভেবেছেন টাকা জমা দিয়েছি, ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। না, ওই চালানটা জমা দিয়েছেন, ভেবেছেন হয়ে গেছে। না, চালান জমা দেওয়ার পর, টাকা জমা দেওয়ার পর আপনাকে কিন্তু যে 4 পৃষ্ঠার যে ফর্মটা দেবে, ওই ফর্মটাকে কিন্তু আপনি গ্রামীণ ব্যাংকের শাখা থেকে নিয়ে আসতে হবে। নিয়ে আসলেন। হ্যাঁ, যারা আগের থেকে ফিল আপ করছেন টিপিএসসির ফর্ম, আপনারা হয়তো ভাবছেন যে হ্যাঁ এগুলি তো পুরনো কথা, আমরা সব জানি। আপনি এইভাবে কেন বলছেন? না, অনেক নতুন প্রার্থীরা রয়েছেন, ওনারা কিন্তু বিষয়টা পুরোপুরিভাবে অবগত নন। ওনাদের উদ্দেশ্যে বলে রাখছি, আপনারা কিন্তু এই ফর্মটা আনতে ভুলবেন না। আনলেন ফর্ম। এবার এই ফর্মটাকে অনেক প্রার্থীরা করছেন কি, পকেটে যে কলমটা থাকছে সেই কলমটা দিয়েই ফিল আপ করে ফেলছেন। না, অপেক্ষা করুন, পড়ুন, পুরো ফর্মটাকে একবার পড়ে নিন। পড়ে দেখুন পরিষ্কার লেখা রয়েছে যে কালো কালির কলম দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে। একদম ঠিক। অনেকে ব্লু কালি দিয়ে ফিল আপ করে জমা করেছেন, বিগত সময়ে দেখেছি দরখাস্ত বাতিল হয়ে গেছে। তাই ব্ল্যাক পেন দিয়ে এটাকে আপনাকে ফিল আপ করতে হবে, পরিষ্কার উল্লেখ রয়েছে। হ্যাঁ, এবার আরেকটা উপদেশ বলতে পারেন, দিয়ে রাখছি। হ্যাঁ, সরাসরি ওই ফর্মটা, যে ফর্মটা আপনি গ্রামীণ ব্যাংক থেকে সংগ্রহ করে এনেছেন, সেটাকে ফিল আপ করতে যাবেন না। আপনাকে একটা বুদ্ধি বলে রাখছি, আপনি এটাকে জেরক্স করুন। জেরক্স করে জেরক্সটার মধ্যে আগে নিজে একবার ফিল আপ করুন। ফিল আপ করে দেখুন কোথাও কোনো রকম ভুল বা কোনো রকম ত্রুটি থাকছে কিনা। আর কেন বলছি কথাটা, আপনি যখন অরিজিনাল যে ফর্মটা সেটা যখন ফিল আপ করবেন, কোনো কারণে যদি ভুল হয়ে যায়, অনেকে আমরা ভাবি যে না এবার হোয়াইটনার দিয়ে সেটাকে মুছে ফেলি বা যে কোনোভাবে এটাকে মুছে ঠিকঠাক করে কাটাছেঁড়া করে জমা দিই। এতে কি হবে, দরখাস্তটা বাতিল হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই বলছি, জেরক্স করে জেরক্সটার মধ্যে যদি আপনি একবার রাফলি অর্থাৎ খসড়াভাবে যদি আপনি ফিল আপ করে নেন, তারপর সেটাকে যদি আপনি অরিজিনালটার মধ্যে দেখে দেখে ফিল আপ করে তবে আপনি গিয়ে সরাসরি টিপিএসসি অফিসের ঠিকানা আপনাদের জানা রয়েছে, আখাউড়া রুট, সবাই জানেন, সবাই চেনেন। যদি না চেনেন, আপনি আপনার ফর্মের মধ্যে দেখে নেবেন, ফর্মের মধ্যে ঠিকানা লেখা রয়েছে। হ্যাঁ, ওই ঠিকানায় গিয়ে সরকারি যে ছুটির দিন ব্যতি রেখে যেদিন অফিস চলে, সেই অফিস চলাকালীন সময়ে সেখানটায় নির্ধারিত সময় রয়েছে, অফিস টাইম যেটাকে আমরা বলে থাকি, সেই নির্ধারিত সময়ে আপনি সরাসরি জমা করবেন। আর জমা করার সময় আপনাকে একটা টোকেন নাম্বার দিয়ে দেওয়া হবে। অনেকে এই টোকেন নাম্বারের ব্যাপারটা একটু প্রবলেমে পড়ে থাকেন। আপনাদের বলে রাখি, আপনার ফিল আপ করার যে প্রথম পৃষ্ঠাটা হয়েছে সেটাকে আপনি জেরক্স করে সঙ্গে নিয়ে যান। ওটার মধ্যে তারা টিপিএসসি রিসিপ্ট সেকশন থেকে আপনাকে কিন্তু একটা টোকেন নাম্বার দিয়ে দেবে। এটা একটা পদ্ধতি হয়ে গেল।
দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে আপনি বাই পোস্টে, হ্যাঁ, সংগ্রহ করতে পারেন গ্রামীণ ব্যাংক থেকে, অথবা অনলাইনে কম্পিউটার থেকে ডাউনলোড করেও সংগ্রহ করতে পারেন। তবে ডাউনলোড করে সংগ্রহ করলে ফর্মটা, তবে কিন্তু আপনাকে আবার স্টেট ব্যাংকের কোনো একটা শাখাতে গিয়ে টিপিএসসির যে নির্দিষ্ট অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনাকে কিন্তু টাকা জমা করে, ফি জমা করে আপনাকে আবার যে রিসিপ্ট কপি সেটাকে আবার সঙ্গে জুড়ে আপনাকে বাই পোস্টে পাঠাতে হবে। এটাতে একটু ঝক্কি ঝামেলাটা একটু বেশি রয়েছে। তাই আমার মতে আমি বলে থাকি, গ্রামীণ ব্যাংক থেকে ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে হাতে হাতে সরাসরি জমা দেওয়াটা অত্যন্ত ভালো পদ্ধতি। হ্যাঁ, এটা হচ্ছে যারা সরাসরি জমা দিচ্ছেন। যারা অনলাইনে, হ্যাঁ, তৃতীয় যে পদ্ধতিটার কথা বলবো সেটা হচ্ছে অনলাইনে পদ্ধতি। অনলাইনে আপনি টিপিএসসির যে ওয়েবসাইট রয়েছে সেটাতে লগ অন করবেন। লগ অন করার পর বাম দিকে দেখবেন কিছু ক্লিক করার মতো লিঙ্ক রয়েছে কিছু, ওগুলো দেখে ইনস্ট্রাকশান পড়ে আপনাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নিতে হবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নেওয়ার পর এবার আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাইছেন সেই পোস্ট ওপেন করে সিস্টেমেটিক্যালি, অর্থাৎ যে নির্দেশনামা থাকবে ইনস্ট্রাকশানে সেগুলোকে ফলো করে আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করা অত্যন্ত সহজ এবং অত্যন্ত সময় সাশ্রয় বলতে পারেন। হ্যাঁ, অতএব যারা অনলাইনে পারদর্শী রয়েছেন আপনারা কিন্তু অবশ্যই অনলাইনে করার চেষ্টা করবেন। অনলাইনে আবেদন করে, হ্যাঁ, আপনি আবেদন করার পদ্ধতি হয়ে গেল। আর এবার আসি, অনলাইনে আবেদন করুন বা বাই পোস্টে আবেদন করুন বা সরাসরি আবেদন করুন, এখন থেকে টিপিএসসি যে পদ্ধতি চালু করতে যাচ্ছে সেটা হচ্ছে যে অ্যাডমিট কার্ড আসবে সেটা কিন্তু মানে বলা হচ্ছে এরকম যে অনলাইনে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। হ্যাঁ, এবার যদি কোনো রকম অসুবিধা হয় তবে হয়তো বাই পোস্টেও আসতে পারে, কিন্তু বাই পোস্টে আসবে কি আসবে না সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা তেমন একটা বলতে পারছি না। অতএব আপনারা এটাকে তেমনভাবে নোট করে রাখবেন না যে অবশ্যই আমাকে মানে ডাউনলোড করে নিতে হবে, এটা অপ্রাসঙ্গিক। তবু একটু বলে রাখলাম যে অনলাইনে আবেদন করা বা অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতিগুলো আপনারা যত শীঘ্রই শিখে নিতে হবে, জেনে নিতে হবে। হ্যাঁ, তো ফিল আপ করার কথা তো বলে দিলাম, আপনারা সে অনুযায়ী ফিল আপ করে নেবেন। শেষ তারিখটা একটু নোট করে রাখুন, সেটা হচ্ছে মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত। মার্চ মাসের 2 তারিখ হচ্ছে শেষ তারিখ। এবার আসি, অ্যাপ্লাই তো করলেন, এর জন্যে চাকরি পাবেন কিভাবে? চাকরি পাওয়ার জন্যে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ে যখন টিপিএসসি থেকে আপনাকে ডাকবে পরীক্ষার জন্য, লিখিত পরীক্ষার জন্যে, তখন কিন্তু আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষার জন্যে নির্দিষ্ট যে সিলেবাস সেটা কিন্তু টিপিএসসির যে ওয়েবসাইট সেটাতে কিন্তু লগ অন করলেই আপনি পেয়ে যাবেন। সেই অনুযায়ী কিন্তু আপনাকে প্রস্তুত হতে হবে। 200 নম্বরের পরীক্ষা হবে, 2টো পেপারে পরীক্ষা হবে, প্রতিটি পেপার 100 নম্বর করে, এবং সময় পাবেন 2 ঘন্টা করে, 4 ঘন্টা পরীক্ষা। বিস্তারিত বলে দিলাম, সে অনুযায়ী আপনারা যথারীতি প্রস্তুত হবেন। এর পরও যদি আপনাদের আরও কিছু বিস্তারিত তথ্য বা কোনো জানার বিষয় থাকে তবে আপনারা কিন্তু অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে একদম ভুলবেন না। নম্বর আপনাদের জানা রয়েছে, তবু আরও একবার বলে রাখছি, 9436120305। এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। হাই বা হ্যালো লিখে পাঠান, দেখবেন আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপিত হবে। সে অনুযায়ী কিন্তু আপনারা আমাদের সঙ্গে আপনাদের যে জিজ্ঞাসা সেগুলো শেয়ার করে নিতে পারবেন এবং প্রয়োজনীয় উত্তরও কিন্তু আপনারা পাবেন। শুরুতে বলেছিলাম যে ত্রিপুরায় আরও একটা চাকরির কথা, সেটা হচ্ছে জাজ কোর্টে। সেটা ঊনকোটি জেলার কৈলাসহর জাজ কোর্টে লোক নিয়োগ করা হবে। সেটা পোস্টের নাম হচ্ছে এলডিসি পোস্ট, লোয়ার ডিভিশন ক্লার্কের পোস্ট। এক্ষেত্রে কিন্তু পোস্টের সংখ্যা নেহাত কম নয়, সেক্ষেত্রে পোস্টের সংখ্যা রয়েছে হাতে গোনা 85টি পোস্ট রয়েছে। অতএব এই দুঃখিত 88টি পোস্ট রয়েছে শূন্যপদের সংখ্যা। এর মধ্যে যে বিভাজন কিন্তু উল্লেখ করা হয়নি, সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু এক্ষেত্রে বিভাজনটা হবে। এইটুকুন জেনে রাখুন যে এই পোস্টও কিন্তু গ্রুপ সি পোস্ট এবং রেগুলার পোস্ট। আর
সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ন্যূনতম যে যোগ্যতা সেটা কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে। গ্র্যাজুয়েট হওয়ার পাশাপাশি আপনাকে 6 মাসের যে কম্পিউটার কোর্স, সেই কোর্স করার কিন্তু আপনার সার্টিফিকেট থাকতে হবে। আরও পাশাপাশি যেটা আবশ্যক সেটা হচ্ছে কম্পিউটারে প্রতি মিনিটে অন্ততপক্ষে 30টি ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা আপনার থাকতে হবে। বয়স থাকতে হবে 18 থেকে 40-এর মধ্যে। আর যারা SC ST রয়েছেন বা শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীরা রয়েছেন বা গভর্নমেন্ট সার্ভিসে যারা রয়েছেন, আপনাদের জন্য কিন্তু অবশ্যই 5 বছরের শিথিলতা পেয়ে যাবেন। আপনারা এক্ষেত্রে কিন্তু অনলাইনে আবেদন করার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে অবশ্যই আপনাকে অফলাইনে, অর্থাৎ কৈলাসহর কোর্টে গিয়ে, জাজ কোর্টে গিয়ে সরাসরি জমা করতে পারেন, অথবা রেজিস্ট্রি কোনো পোস্টে আপনি কিন্তু, যেটাকে আমরা ডাকযোগে বলে থাকি, সেভাবেও কিন্তু পাঠাতে পারেন। তবে পাঠাবেন যখন, আপনাকে এদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যে ফরম্যাটটা, সে ফরম্যাট অনুযায়ী কিন্তু আপনাকে ফর্ম তৈরি করে নিতে হবে। ওই ফর্ম ফিল আপ করে সেটা আপনি আপনার সমস্ত শংসাপত্র, সমস্ত সার্টিফিকেট সবগুলোকে জুড়ে সঙ্গে দিয়ে এবং প্রয়োজনীয় যে ছবি, পাসপোর্ট সাইজের 4খানা ছবি সঙ্গে জুড়ে দিতে হবে। আর অত্যন্ত আবশ্যক যে বিষয়টা সেটা হচ্ছে এক্সাম ফি বাবদ, পরীক্ষার ফি বাবদ আপনাকে কিন্তু নির্ধারিত একটা টাকা দিতে হবে। সেটা হচ্ছে যারা জেনারেল বা OBC রয়েছেন আপনাদের জন্যে 400 টাকা। হ্যাঁ, আর যারা SC বা ST রয়েছেন বা শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীরা রয়েছেন আপনাদের জন্য 200 টাকা। আর এগুলো দেবেন কিভাবে? এগুলো দিতে হবে যে কোনো জাতীয়কৃত ব্যাংক থেকে ক্রসড ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যখনই কেউ আগ্রহী থাকবেন বা উপযুক্ত রয়েছেন, আপনারা প্রথমে আপনাদের এই কাজটা করতে হবে। কোনো জাতীয়কৃত ব্যাংকে যেতে হবে, রাষ্ট্রায়ত্ত কোনো ব্যাংকে যেতে হবে, গিয়ে আপনি কার ফেভারে আপনি ড্রাফট কাটবেন আর কোন ব্যাংকে এটাকে উইথড্র করার জন্যে, মানে দ্যাট মিনস পেয়েবল অ্যাট, কোথায় পেয়েবল হবে সে অনুযায়ী কিন্তু আপনি ড্রাফটটা কাটবেন। আর যে ব্যাংকে গিয়ে আপনি ড্রাফট কাটবেন সেখানে গিয়ে কিন্তু আপনি তথ্যগুলো জানাতে হবে। জানালে পরেই আর প্রয়োজনীয় যে টাকা, সে টাকা সেখানে জমা করলেই কিন্তু আপনি সেখান থেকে ডিমান্ড ড্রাফট পেয়ে যাবেন। ওই ডিমান্ড ড্রাফটটা কিন্তু আপনি দরখাস্তের সঙ্গে জুড়ে দিতে হবে। আর সমস্ত সার্টিফিকেট, প্রশংসাপত্র সে তো আপনাকে অবশ্যই জুড়ে দিতে হবে। তারিখটা আবশ্যক, যে তারিখের মধ্যে আপনাকে হয় সরাসরি গিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে, অথবা বাই পোস্টে যদি আপনি পাঠান, ডাকযোগে যদি পাঠান, আপনাকে খেয়াল রাখতে হবে আপনার দরখাস্ত যেন অবশ্যই 28 ফেব্রুয়ারির মধ্যে গিয়ে যথাস্থানে পৌঁছয়। ঠিকানা পেয়ে যাবেন যখন আপনি ফর্ম সংগ্রহ করবেন, এতেই কিন্তু আপনি আপনার ঠিকানা পেয়ে যাবেন, কোন ঠিকানায় পাঠাতে হবে। হ্যাঁ, শেষ পর্যায়ে যেটা বলে থাকি সেটা হচ্ছে গিয়ে পরীক্ষার কথাটা। অবশ্যই এক্ষেত্রেও কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষায় সফল হলে তবে মেরিট বেসিসে, মেধার ভিত্তিতে কিন্তু আপনার চাকরি হওয়ার কথা। এক্ষেত্রে রিটেন টেস্ট হবে 85 নম্বরের, এরপর টাইপ টেস্ট নেওয়া হবে 50 নম্বরের, আর সব শেষে মৌখিক পরীক্ষার জন্য রাখা হয়েছে 15 নম্বর। অর্থাৎ এভাবে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনার চাকরির জন্য আপনি নির্বাচিত হবেন এবং এতে করে মেরিট ভিত্তিতে কিন্তু আপনার চাকরি হবে। সে অনুযায়ী কিন্তু আপনাকে প্রস্তুত হতে হবে। সেটাও বলে দিচ্ছি এরকম। সেক্ষেত্রে আপনার যে 85 নম্বরের যে বিভাজন, সেক্ষেত্রে কিন্তু জেনারেল নলেজ থাকবে, ইংরেজি থাকবে, আবার কিছু পরিমাণ অঙ্ক থাকবে, মানে গণিত থেকেও প্রশ্ন আসবে। সেগুলো সিলেবাস আপনি বিস্তারিতই পেয়ে যাবেন যখন এদের ফর্মটাকে ডাউনলোড করার জন্য এদের ওয়েবসাইটে লগ অন করবেন, তখন কিন্তু আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। আর যদি এক্ষেত্রে কারোর কোনো রকম অসুবিধা হয়, আমরা রয়েছি, আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। আপনারা সবাই জানেন যারা এই কাজের সন্ধানে অনুষ্ঠান দেখেন, আর নতুন করে যারা দেখছেন তাদেরকেও বলে রাখছি যে দীর্ঘদিন ধরে কিন্তু এই কাজের সন্ধানে অনুষ্ঠান আপনাদের পরিষেবা দিয়ে যাচ্ছে। বিশেষ করে নিউজ ভ্যানগার্ডের এই পর্দায় আপনারা নিউজ ভ্যানগার্ডের সৌজন্যে এই প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, এবং এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু অনেক কর্মপ্রার্থী বন্ধুরাই কিন্তু উপকৃত হচ্ছেন।
এর খবর আমরা পাচ্ছি, ওনারা আমাদেরকে ফিডব্যাকে জানাচ্ছেন, এটাও কিন্তু আমাদের একটা অন্যতম প্রাপ্তি। বলছিলাম এরকম যে ডিফেন্সে কিন্তু বেশ কিছু চাকরি রয়েছে। যারা মাধ্যমিক পাস রয়েছেন আপনাদের জন্য বলছিলাম বিএসএফ এর চাকরি রয়েছে। অবশ্যই যারা ইন্টারেস্টেড রয়েছেন আপনারা জেনে রাখুন, কনস্টেবল ট্রেডসম্যান হিসেবে লোক নিয়োগ করা হবে, কম নয় কিন্তু 1763 জনকে নিয়োগ করা হবে, যার মধ্যে পুরুষ প্রার্থীও রয়েছেন, মহিলা প্রার্থীও রয়েছেন। আবেদন করতে পারবেন। যোগ্যতা স্রেফ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস করলেই কিন্তু আপনি আবেদন করতে পারেন। পাশাপাশি যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে, অর্থাৎ অভিজ্ঞতা আপনার অর্জিত থাকে, কোথাও কাজ করার অভিজ্ঞতা, এ ধরনের নির্দিষ্ট কাজে যে ট্রেডসম্যানগুলির কথা বলা হবে সেই ট্রেডসম্যানগুলিতে যদি আপনার কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তবে কিন্তু আপনাকে একটু অগ্রাধিকারের চোখে দেখা হবে, আপনাকে একটু অগ্রাধিকার দেও থাকবে। যদি কেউ আইটিআই থেকে কোনো রকমের কোর্স করে থাকেন তবেও কিন্তু আপনার একটা অগ্রাধিকার পেয়ে যাবেন। বয়সটা কিন্তু এক্ষেত্রে একটুখানি কম রয়েছে, 18 থেকে 23-এর মধ্যে আপনার বয়স থাকতে হবে। আর হিসেব করবেন আগস্ট মাসের, হ্যাঁ অবশ্যই 2019 সালের আগস্ট মাসের 1 তারিখের হিসেবে আপনাকে হিসেব করতে হবে। আর এটা কিন্তু অনলাইনে আবেদন করার কোনো পদ্ধতি রাখা হয়নি। এক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ডাকযোগে অর্থাৎ অফলাইনে আবেদন করতে হবে। এর জন্যে যে দরখাস্তের যে বয়ান, যে ফরম্যাট, সেটা পেয়ে যাবেন bsf.nic.in যে ওয়েবসাইট রয়েছে সেটাতে লগ ইন করে পেয়ে যাবেন। লগ ইন করে পেয়ে যাওয়ার পর ওই ফরম্যাট অনুযায়ী দরখাস্ত ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেটাতে ফিল আপ করে সমস্ত সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল, সেলফ অ্যাটেস্টেড নকল কিন্তু সঙ্গে জুড়ে দিতে হবে। এভাবে আপনাকে পাঠাতে হবে এদের নির্দিষ্ট ঠিকানায়। ঠিকানা পেয়ে যাবেন যখন আপনি ফর্মটা ডাউনলোড করবেন, সেই ডাউনলোড করা ফর্মের মধ্যে। একটুখানি বলে রাখি যে পুরুষ প্রার্থী নেওয়া হবে, এর মধ্যে 1761 জন, তার মধ্যে 277টি রয়েছে এসসিদের জন্য, 152টি রয়েছে এসটির জন্য, 398টি পোস্ট রয়েছে ওবিসি প্রার্থীদের জন্য, আর অবশিষ্ট যে 934টি পোস্ট রয়েছে সেগুলি কিন্তু রয়েছে ইউআর অর্থাৎ অসংরক্ষিত হিসেবে। বলছিলাম সিআইএসএফ এ চাকরির কথা, একদম ঠিক, সেটা হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, শিল্প নিরাপত্তা বাহিনী। খুব শখের চাকরি, অনেকেই এই আকাঙ্ক্ষা করে থাকেন যে সিআইএসএফ এ চাকরি করব। খুব দারুণ চাকরি, অপেক্ষায় থাকেন যারা ডিফেন্সে চাকরি করতে আগ্রহী থাকেন, তাদের মধ্যে অনেকেই সিআইএসএফটাকে প্রথম পছন্দ বলে ধরে নেন। হ্যাঁ, সিআইএসএফ এই মুহূর্তে 429 জনকে নিয়োগ করা হবে, যদিও শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আর এই 429 জনের মধ্যে কিন্তু একদিকে যেমন পুরুষ প্রার্থীদেরও আবেদন করার সুযোগ রয়েছে, আরেক দিকে মহিলা প্রার্থীদেরও কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। হ্যাঁ, পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদেরই নিয়োগ করা হবে। মেল বা পুরুষ নেওয়া হবে 328 জনকে, তার মধ্যে 49 জন রয়েছে এসসিদের থেকে, এসটিদের থেকে রয়েছে 24 জন, 88 জন রয়েছে ওবিসিদের থেকে, আর অসংরক্ষিত রয়েছে 167 জন। আর মহিলাদের থেকে নেওয়া হবে 37 জন, যার মধ্যে 5 জন এসসি থেকে, 2 জন এসটি থেকে, 9 জন ওবিসি থেকে, আর অবশিষ্ট যে 21 জন সেটা হচ্ছে অসংরক্ষিত। হ্যাঁ, আপনারা হয়তো যোগ করে নিয়েছেন, যোগ করলে দেখবেন 429 হচ্ছে না, আরও 64টি শূন্যপদ বাকি পড়ে আছে। একদম ঠিক। সিআইএসএফে প্রতি বছরই তাদের ডিপার্টমেন্টাল যে প্রার্থীরা, অর্থাৎ আগে যারা ছোট পোস্টে চাকরি পেয়েছেন তাদের থেকে পরীক্ষার মাধ্যমে ডিপার্টমেন্টাল কিছু লোক নিয়োগ করা হয়ে থাকে। তাদের জন্য এই মুহূর্তে কিন্তু 64টি শূন্যপদ আগের থেকেই বাছাই করে রাখা হয়েছে, সেটা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদেরকে জন্য সংরক্ষিত। হ্যাঁ, আগেও বলেছি, আবারও বলছি, যোগ্যতা চাই অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস, আর বয়স কিন্তু থাকতে হবে 18 থেকে 25-এর মধ্যে। হিসেব যখন করবেন সেটা অবশ্যই এই চলতি ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত হিসাবটা করবেন। আর এর জন্যে কিন্তু আপনার দারুণ একটা সুযোগ রয়েছে অনলাইনে আবেদন করার জন্যে। অনলাইনে আবেদন করার যে শেষ তারিখ সেটা অবশ্যই 20 ফেব্রুয়ারি পর্যন্ত। অবশ্যই
অনলাইনে আবেদন করতে গিয়ে আপনারা কিন্তু বিএসএফ দুঃখিত সিআইএসএফ তার যে ওয়েবসাইট সেটাতে লগ অন করে ইনস্ট্রাকশন দেখে তবেই কিন্তু আপনি ফিল আপটা করবেন। আর ফিল আপ করতে গিয়ে যদি কোনো রকম আমাদের প্রয়োজন হয়, জানার প্রয়োজন হয়, আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। আপনারা যে উদ্দেশ্য নিয়ে কাজের সন্ধানে প্রোগ্রাম দেখে থাকেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়, আশা করি আপনাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারছি। এছাড়াও আরও এরকম চাকরির খবর রয়েছে, আগামী দিনেও যা বেরোবে আপনারা দেখতে পাবেন এই নিউজ ভ্যানগার্ডের পর্দায় কাজের সন্ধানে অনুষ্ঠানে। আজকের এই কাজের সন্ধানে অনুষ্ঠান ঘড়ির কাঁটা বলছে ঠিক এই মুহূর্তে আমাদের এই কাজের সন্ধানে অনুষ্ঠান শেষ করে দিতে হবে। তো আপনাদের কাছ থেকে অবশ্যই বিদায় নিতে হবে। আমি আজকের মতন কাজের সন্ধানে অনুষ্ঠান এখানটায় শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।